আজকে চলে এসেছি দীঘাতে। ভিডিও শুরুতে দেখেই বুঝতে পেরেছেন ভোরের প্রথম সূর্য ফোটার জন্যই গেছিলাম সমুদ্র সৈকতে। ততক্ষণে এই মেঘলা আকাশ ছেড়ে সূর্যি মামা অনেকটাই উঠে পড়েছে। সময় তখন 6:30টার কাছাকাছি। ভোরের দিক থেকে আকাশটা বড় মেঘলা ছিল। তো এই সবে সবে নতুন প্রভাতের আলোয় সমুদ্রের ধারে একটা মনোরম পরিবেশে এসে বসেছি। অল্প স্বল্প লোকজন আসছে সে সময়। ওই মাছ নিয়ে অনেকে বসেছে, অনেক রকম কড়ি-টড়িও বিক্রি হচ্ছে। সকালের ফ্রেশ এয়ারে সমুদ্রের ধারে দীঘায় বেশ ভিড়। দীঘা সমুদ্র সৈকত যেখানে সারা বছরই মানুষের ভিড় আনাগোনা লেগেই থাকে। এখন বলা চলে দীঘা একটা কস্টলিস জায়গাতেও পরিণত হয়েছে। আর উইকেন্ডসে তো বলতে নেই, প্রচুর ভিড় থাকে। ভিডিওটা পুরো দেখতে থাকুন, বুঝতে পারবেন সন্ধ্যেবেলায় বসার জায়গা ছিল না, পা ফেলা জায়গা থাকে না শনি রবিবার করে। আর এখন নতুন সরকার এসে দীঘার সৌন্দর্যায়নের জন্য যা যা করেছে অনেক কিছু, যার জন্য ভিড়টা আরো বেড়ে গেছে। অবশ্যই রয়েছে ঢেউ সাগরের মতো নতুনত্ব জিনিসও বটে। পশ্চিমবঙ্গ যেখানে সমুদ্র, পাহাড়, ঝর্ণা সবকিছু রয়েছে। এই পশ্চিমবঙ্গ হলো ভারতের একটা সমগ্র 28টা রাজ্যের একটা সম্মিলিত প্রাকৃতিক নির্যাস, যেখানে আপনি সবকিছু পাবেন। তো আমার কাছে মনে হয় আগে নিজের রাজ্যটাকে দেখা ভালো, জানা ভালো, তারপর নিজের দেশ, তারপর পৃথিবী। সেরকমই দীঘা, যেখানে সমুদ্র সৈকত সব থেকে জনপ্রিয়। আছে আরো অনেকগুলো, মন্দারমণি, বকখালি, কিন্তু দীঘা আজও অকৃত্রিম। যেখানে দুটো পার্ট হয়েছে, নিউ দীঘা, ওল্ড দীঘা। অবশ্যই। এবং সেখানে এই পর্যটন দপ্তর সৌন্দর্যায়নের জন্য অনেক কিছু করেছে। তো এবারে জার্নিটা শুরু হলো বেলঘড়িয়া ডিপো থেকে। সকাল 7:30টার এসি বাস, যেটা রেড বাস থেকে বুক করেছিলাম, এবং চললাম সোজা দীঘাতে। সময়ের সাথে সাথে দীঘা এখন অনেক জনপ্রিয়, যেখানে প্রচুর হোটেল তৈরি হয়েছে এবং এই জায়গাটা আগের থেকে অনেকটাই ডেভেলপড হয়েছে। তো আমরা এখান থেকে 7:30টার বাস ধরে ওখানে নেমেছিলাম অ্যারাউন্ড 11টার কাছাকাছি। দেন তারপর সেখান থেকে একটা হোটেল সাগরিকা বুক করেছিলাম, যেখানে পার ডে ট্যারিফ ছিল 1600 টাকা। তো আমি বাবা মায়ের সাথে গেছিলাম। তো রুম ঠিকঠাক, এসি রুম, লিফট ফেসিলিটি প্লাস রেস্টুরেন্ট ফেসিলিটি ছিল। ওই দিন সন্ধ্যাবেলায় গেছিলাম একটু সমুদ্র সৈকতে। লোকালে প্রচুর টোটো পাওয়া যাচ্ছে, 50 টাকা করে নিচ্ছে। দেন সেকেন্ড দিন আমরা বেরিয়েছিলাম লোকাল এরিয়া সাইট সিনের জন্য। একটা সুইফট ডিজায়ার ভাড়া করেছিলাম, যেটা খুবই কম সেই হিসেবে দেখতে গেলে, কেন টোটোতে ভাড়া অনেক বেশি পড়ছে। মেরিন ড্রাইভ ধরে ওরা সোজা শঙ্করপুর, মোহনা কাছাকাছি হয়ে একদম তালসারি বিচ। সকালের দিকে দীঘার টেম্পারেচার একটু বেশি থাকে, যার জন্য রাস্তায় লোকও কম থাকে। জায়গাটা ড্রাই এরিয়া মেদিনীপুরের, এখানে কাজু চাষ প্রচুর হয়। দেন এখান থেকে আমরা সোজা গেছিলাম একটা ওড়িশা বর্ডারের ভেতরে ঢুকে। এখানে দেখতে পাচ্ছেন একটা জগন্নাথ টেম্পল রয়েছে, যেটা উৎকল সংস্কৃতির সাথে যুক্ত। সামনেই গরুড়ের মূর্তি রয়েছে, যিনি কৃষ্ণকে পাহারা দিচ্ছেন। আর পুরো ডিজাইনটা, এগুলো সবই উৎকল সংস্কৃতির সাথে যুক্ত। প্রত্যেকটা মন্দির প্রায় কম বেশি একই রকম ভাবে স্থাপত্য কীর্তি দিয়ে তৈরি হয়ে থাকে। এই মন্দিরের ভেতরে অবশ্য ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি টোটালি রেস্ট্রিক্টেড ছিল, তাই যতটা পেরেছি আমি তোলার চেষ্টা করেছি। খুবই সুন্দর মন্দিরটি ডিজাইন, এবং এগুলো সবই প্রায় 200-300 বছরের পুরনো এক একটা মন্দির। এই মন্দিরেও শুনলাম রথযাত্রা বেশ বড় করেই হয়ে থাকে। তো সেই সময় আমরা গেছিলাম, তখন অ্যারাউন্ড 11টা বাজে। এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাই তালসারি বিচের দিকে। তালসারি বিচ, যেখানে নাকি একটা সময় লাইন দিয়ে তাল গাছ ছিল, সেই জন্য জায়গাটার নাম তালসারি। কিন্তু আমফানের সময় নাকি প্রচুর ক্ষয়ক্ষতি হয়, প্রচুর গাছ মানে একেবারে ধুলোয় মিশে যায়। আর একটু গাছটা মানে বিচের থেকে সমুদ্রের নাকি ডিস্টেন্সটা অনেকটা সরে গেছে বলছে। মানে আর এর নাকি আর একটু সমুদ্র যেত, সেটা অনেকটাই সরে গেছে। তো এই যে ঝড়গুলো যায় দীঘা বলুন, উড়িষ্যা বর্ডার বা এই পুরী, এই সবগুলোর ওপর দিয়ে, বালাসোরের ওপর দিয়ে যত ঝড় যাচ্ছে বারবার প্রত্যেক বছরই বলতে গেলে, মে মাসে যে ঝড়গুলো যায়, তাতে কিন্তু জিওগ্রাফিক্যাল পজিশন অনেকটা চেঞ্জ হচ্ছে, সমুদ্রের পজিশন অনেকটা চেঞ্জ হচ্ছে, গাছগাছালি প্রচুর নষ্ট হচ্ছে, স্পেশালি ম্যানগ্রোভ। আর এরকম বহু জায়গার, যেমন ঝাউ গাছ এই জায়গাগুলোতে প্রচুর থাকে, সেগুলো প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে সেই পুরী বা
আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে দুটো সি বিচের ডিফারেন্স সেটা দেখলে বুঝতে পারবেন। পুরীর সমুদ্র কিন্তু এক রকমের, আর দীঘার সমুদ্র কিন্তু আর এক রকমের। এই জায়গায় দেখলাম যে সমুদ্রের ঢেউগুলো বেশ বড় বড়, মানে দীঘার থেকে কিন্তু তালসারির ঢেউগুলো বেশ বড় বড়। এখানে মূলত দিনের বেলাতেই লোকজন আসেন এবং অনেকটা সময় কাটিয়ে যান। শুধুই মানে সমুদ্র আর সমুদ্র, ওপারে কিছুই দেখা যায় না, দিগন্ত বিস্তৃত শুধু সমুদ্র আর সমুদ্র। তো গরম বেশ ভালোই ছিল। এখানে দেখলাম যে হাতের বিভিন্ন ধরনের তৈরি জিনিসপত্র হ্যান্ডমেড বিক্রি হচ্ছে। আর অবভিয়াসলি ডাবের জল তো মাস্ট সমুদ্রের ধারে। তো সব মিলিয়ে তালসারি বিচটাও বেশ ভালো লাগবে। এখানে একটা লাইট হাউস টাইপের ছোট রয়েছে, একটা ওয়াচ টাওয়ারও রয়েছে। তবে আগের থেকে তালসারির জনপ্রিয়তা অনেকটাই কমেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে লাইন দিয়ে এখানে অনেকগুলো গাছ রয়েছে। এই জায়গাটাতে নাকি আরো কিছু তাল গাছ ছিল যেগুলো নাকি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল। এরপর আমরা চলে আসি চন্দনেশ্বর মন্দির। এটা ওড়িশা স্টেটের মধ্যে পড়ছে চন্দনেশ্বর টেম্পল, যেটা ওই এরিয়ার মধ্যে যথেষ্ট পুরনো এবং জাগ্রত মন্দির। তো জুলাই মাস, বুঝতেই পারছেন, শ্রাবণ মাস প্রায় পূর্ববর্তী করছে। বহু দূর দূরান্ত থেকে, এমনকি মেদিনীপুর থেকে বহু মানুষ যান জল ঢালতে। বেশ ভিড় ছিল এবং একটা জিনিস দেখলাম, এখানে অনেক পুরোহিত মশাই আছেন, ইন্ডিভিজুয়ালি আপনার পুজো করে দিচ্ছেন। বাইরে থেকে পুজো সামগ্রীর দোকানও পেয়ে যাবেন, কিন্তু কোনো রকম কোনো প্রেশার নেই, এক্সট্রাভাবে দাঁড়াতে হচ্ছে না। নিষ্ঠা করে ঠাকুরমশাই পুজোটা করেও দিচ্ছেন। আলাদাভাবে যদি মনে করেন আপনি অঞ্জলিও দিতে পারবেন। উৎকল সংস্কৃতির মধ্যে পড়ছে, তাই বিভিন্ন মন্দিরের দেওয়ালে কাজ, সেই সময়কার রাজাদের যারা মন্দিরটি বানিয়েছিলেন সেই রাজাদের স্মৃতি বিজড়িত অনেক গল্প বা কাহিনী এখানের মধ্যে রয়েছে। পাশে আরেকটি মন্দির রয়েছে, সেটা একটি দেখলাম রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। এইটা হলো মন্দিরের গর্ভগৃহ। ফটো তোলার ক্ষেত্রে দেখলাম বিশেষ কোনো বাধা নিষেধ নেই, সুষ্ঠুভাবে আপনি যদি ফটো তুলতে পারবেন। এবং আলাদাভাবে সবাই দেখলাম যেটা পুজো দিতে এসে পুষ্পাঞ্জলি দেওয়াটা খুব মাস্ট। সবাইকে দিয়েই ঠাকুরমশাইরা পুষ্পাঞ্জলিটা দেওয়া হচ্ছে। যেহেতু এটা একটা শুষ্ক জায়গায়, তাই বেলপাতার পরিবর্তে ওখানে দেখলাম যে আরেকটি পাতা বা একটি কিছু রয়েছে, যে সঠিক আমি বলতে পারবো না, সেটা দিয়ে পুজো দেওয়া হচ্ছে। পাশে আরেকটিতে দেখলাম জগন্নাথ দেবের মন্দির রয়েছে, এখানেও ঠাকুরমশাই রয়েছেন। আর আরেকদিকে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। তো এটা হলো মাঝখানে চন্দনেশ্বর টেম্পল। খুব সুন্দর সাজানো গোছানো একটি মন্দির এবং বেশ জাগ্রত মন্দির, দেখে মনটা ভরে গেল। আর মন্দির ক্যাম্পাসের বাইরে পার্কিং এরিয়া এবং সেখানে পুজো সামগ্রীর বিভিন্ন দোকান রয়েছে। এই মন্দির সংলগ্ন আরো একটি ছোট মন্দির রয়েছে, যেখানে দেবীর মূর্তি রয়েছে, অর্থাৎ দেবী দুর্গা। এখানে পিতলের দেবী দুর্গা রয়েছেন প্রতিষ্ঠাত্রী, নিত্য পুজো হয়ে থাকে। যেমন সতীপীঠে কালভৈরবের উপস্থিতি রয়েছে, অর্থাৎ শিব ঠাকুর, সেরকম চন্দনেশ্বর টেম্পলেও দেখলাম দেবী দুর্গা বা মহামায়ারও পুজো হয়ে থাকে। দশাপূজার এই মূর্তিটি সারা বছরই পুজো হয়ে থাকে, আর দুর্গাপুজোর সময় বিশেষ পুজোর আয়োজন হয়ে থাকে। বেশ ভালো লাগলো মন্দিরটি দেখে। সত্যি খুবই সুন্দরভাবে সাজানো গোছানো মন্দিরটিতে নিত্য পুজোর আয়োজন হয়ে থাকে। রাতের দীঘা এক অন্য রূপে সাজিয়ে রয়েছে। রাতের দীঘা দিনের সাথে অনেকটাই পার্থক্য। রাতের দীঘা যাকে চেনা যায়, যেখানে নিউ দীঘার ওল্ড দীঘার একটা মাঝের রাস্তা কানেক্টেড এবং বহু মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় সমুদ্রের হাওয়া খেতে খেতে যাচ্ছে। রাতের দীঘা যেখানে বাজার গম গম করছে, একটা বড় মার্কেট রয়েছে যেখানে আপনি কি পাবেন না সবকিছু পেয়ে যাবেন। জামা কাপড় থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, ঘর সাজাবার জিনিস থেকে সবকিছু। মেট্রো ক্যাফে থেকে ওয়া মোমো, খাবারের কোনো অভাব নেই। তাই রাতের দীঘা মিস করা যাবে না। 3 দিনের জন্য আমি ছিলাম দীঘাতে। তো 1600 করে 3 দিনে 4800 টাকা হোটেলের চার্জ, তার সাথে এক্সট্রা খাবারের জন্য ওখানে আপনি রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নিতে পারবেন। সকালে ব্রেকফাস্টে এক এক দিন এক এক রকম থাকে, ব্রেড, রুটি, তরকারি, লুচি এ সমস্ত আছে। দুপুরে আপনি যেরকম ফিশ, চিকেন, মাটন থালি পেয়ে যাবেন। রাতেও রুটি, ফ্রাইড রাইস, চিলি চিকেন এসব পাচ্ছেন। তবে আমি হোটেল থেকে খেয়েছি, বাইরে থেকে খাইনি। আর খাবারের টেস্ট কোয়ালিটি সত্যি ভালো ছিল।
তবে সেটা ভ্যারি করছে, আপনারা চাইলে বাইরে থেকেও খেতে পারেন। সব মিলিয়ে আমার টোটাল খরচ পড়েছিল অ্যারাউন্ড, যাতায়াত ভাড়া, রেড বাসের বুকিং থেকে আরম্ভ করে সব মিলিয়ে আমার 3 দিনে 3 জনের জন্য মোট খরচ পড়েছিল অ্যারাউন্ড 10,500-এর কাছাকাছি, থাকা খাওয়া সব মিলিয়ে বলছি। কেন আমি হেঁটে কিছু করিনি, আমি সবসময় টোটোতেই রিজার্ভে করে গেছি এসেছি, প্লাস সাইট সিন এই সবটা মিলিয়ে করলাম। সো আপনারা নিজেদের মতো করে একটু অ্যাডজাস্ট করে ঘুরে নিতে পারেন। তবে দীঘা যা কম্পেয়ার করে দেখলাম, পুরীর থেকে খরচ অনেকটাই বেশি। এবং পরের দিন সকালে আমার ট্রেন ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা একটু লেট করে ছেড়েছে, তবে দীঘা থেকে ছেড়ে একদম টাইমে হাওড়া ঢুকিয়েছে। তো এই ছিল আমার দীঘা জার্নি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন। চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে থাকুন, সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন।